জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। বিদায়ক্ষণ ঘনিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের। দায়িত্ব ছাড়া ঠিক আগ মুহূর্তে তাকে ঘিরে নিজেদের অনুভূতি, প্রত্যাশা আর ক্ষোভ লিখে জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। নিশ্চয়ই আমার ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা যে বিভিন্ন রকম প্রশ্ন করে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রেখেছিলেন এবং তা আমাদের কর্মস্পৃহাকে এবং যেসব জায়গায় আমাদের ভুল ছিল সেগুলো সংশোধনের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে। দর্শক, এই সরকারের মেয়াদ প্রায় শেষ। আজকে সরকারের উপদেষ্টারা শেষ কার্যদিবসের অফিস করেছে, মোটামুটি এরকমটাই দেখা গেছে। যারা যেভাবে অফিস করেছেন তারা সেভাবে বিভিন্ন জায়গা থেকে বিদায় নিয়েছেন, দোয়া চেয়েছেন, এরকমটা আমরা দেখেছি। অর্থ উপদেষ্টার একটা ভিডিও আমরা দেখেছি যে সেখানে সবার কাছ থেকে তিনি দোয়া নিচ্ছেন, বিদায় নিচ্ছেন। ক্ষমতা হস্তান্তর করা না করা বিষয়ে যখন নানান ধরনের গুঞ্জন বা গুজব যাই হোক না কেন, সেটি যখন তার কানে গেছে, নিশ্চয়ই এই বিষয়টি তার কানে গেছে যে আগামীতে যে সরকার আসছে নির্বাচিত হয়ে, যেই আসুক না কেন, সেই সরকারের রাষ্ট্রপতি তিনি হবেন, যেহেতু এই যে কথিত গণভোট। বাণিজ্য উপদেষ্টা বিদায় বেলায় এসে তিনি কি বললেন যে আমাকে কেউ মনে রাখবেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। তিনি কেন জাতির উদ্দেশ্যে এই কথা বললেন? তিনি কেন ক্ষমা চাইলেন? তিনি কি আকাম কুকাম অনেক বেশি করে ফেলছেন? প্রিয় দর্শক, তার কথাগুলো আমরা শুনবো। এদিকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সম্পদের হিসাব দিয়েছে। তার সম্পদ কতটুকু বাড়লো, কতটুকু কমলো, সেই বিষয় নিয়ে আমাদের জানতে হবে। আজকের এই গভীর রাতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন, যে আমাদের বাণিজ্য উপদেষ্টা সহ এবং বেশ কিছু উপদেষ্টাদের সম্পদের পরিমাণটাও জানতে পারবেন। বেশ কিছু ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি সব জিনিসের দাম যে হু হু করে কমে যাক, অফকোর্স দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। উপরেরও যেরকম একটা থ্রেশহোল্ড থাকা উচিত, নিচেরও একটা থ্রেশহোল্ড থাকা উচিত। আমার মনে হয় স্যার, ইউএস ট্যারিফের উপরে প্রশ্ন যেহেতু আসছে না, আমার মনে হয় আমাদের পারপাস শেষ হয়েছে। আমরা স্যার মনে হয় শেষ করতে পারি। আপনি যদি শেষ কথা বলে শেষ করেন। আচ্ছা, গরু মাংস লেবুর থেকে গরু, আপনি কি বলবেন? বাণিজ্য সচিব চেষ্টা করেছেন গরুর দাম কমানোর জন্য, কিন্তু এটা আমদানির মাধ্যমে গরুর দাম অনেক কমানো সম্ভব, কিন্তু এটা সরকার এগ্রি করেন না। কারণ প্রাণী সম্পদ মন্ত্রণালয় না, শুধু তাই না, সরকারই এগ্রি করে না। বিকজ দেশীয় খামারকে ক্ষতিগ্রস্ত করে আপনি গরুর গোশত একটু কম খেতে পারেন, বাট আমার দেশীয় খামারিদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমি যদি ব্রাজিল থেকে আধা দামে গরুর গোশত আনতে পারি, দরকার নেই আমার খাওয়া। না, আপনি গরু আমাদের নাই। No, you need to be specific. বড় প্রতিষ্ঠান গরুর ব্যবসা করতে পারে। You need to be specific, Mr. Journalist. Allow me to know the names of the cow farms that you are referring. আমার কি জানার অধিকার নাই? আপনি অসত্য তথ্য দিলে আমি আপনার কাছে, আপনি 100% অসত্য তথ্য বলছেন। আপনি বলছেন বাংলাদেশের গরুর খামার বড় বড় গরু খামারি দ্বারা নির্দিষ্ট না, আপনার এই কথা সত্য নয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের ডিমের খামার বেশ কিছু বড় বড় খামারির মানে পোলট্রি কোম্পানির সাথে সংশ্লিষ্ট, আপনার এই তথ্য সঠিক। বাট এই বাংলাদেশে প্রতিদিন কত ডিম চাহিদা কি আপনি জানেন? বাংলাদেশে প্রতিদিন 5 কোটির উপরে ডিমের চাহিদা। আপনারা যখন তথ্যগুলো সন্নিবেশ করবেন, দয়া করে অনুসন্ধান করবেন, যে বিষয়ে আমি আপনাদেরকে সবসময় অনুপ্রাণিত করি। বেঙ্গল মিট বাংলাদেশের 0.101% মার্কেটও রিপ্রেজেন্ট করে না। ইউর রাইট, মানে 0 তারপরে 100টা 0 তারপরে 1 দিলেও ও বাজারকে প্রতিনিধিত্ব করে না। আচ্ছা, আমরা মুরগির যে ছোট ছোট খামারি, 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ফিডের যে মূল্য, এটাকে সমন্বয় করে আমরা মনে করি যে এই ছোট ছোট খামারিদেরকে টিকে থাকার স্বার্থে আমাদের মুরগির ডিমের দাম হয়তো আর কমানো উচিত না। হ্যাঁ, যখন 180 টাকা ছিল তখন এটাকে বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 29 কোটি ডিমের আমদানি অনুমোদন দিয়েছিল। আমদানি হয়েছিল সম্ভবত 11 লক্ষ ডিম, যেটা বাংলাদেশের কনজামশনের মেবি 10 থেকে 15 মিনিটের কনজামশন। সাথে সাথে ডিমের দাম কমে এসেছিল 180 টাকা থেকে 145 টাকা 50 টাকা, যেটা আজকে বিক্রি হচ্ছে 120 টাকা।
উই ওয়ান্ট টু সাস্টেন দ্যাট। এর নিচে কস্টিং হয় না। এর নিচে কস্টিং হয় না। তো আমরা ওই জন্য বলেছেন ছোট ছোট খামারিদেরকে বাঁচিয়ে রাখা এবং বড় খামারিদেরকেও বাঁচিয়ে রাখা, আমরা তো মানে এই আমাদের যে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতি, এটার মধ্যে তো মানে সকলেই ইনক্লুডেড। এবং সাফল্য ব্যর্থতা সবকিছু মিলিয়েছিল সেই কথা বলছেন। আইন উপদেষ্টাকে দেখেছি যে শেষ কার্য দিবসেও তার ওই স্বভাব সুলভ অতি কথন যে নীতি, এই আমরা এই করেছি, ওই করেছি, এই উদ্ধার করেছি, ওই উদ্ধার করেছি, বহু কিছু উদ্ধারের ইতিহাস শুনিয়েছেন। সেরকম একটা দিনে একটা খবর ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে যে উপদেষ্টাদের প্রায় সবাই লাল পাসপোর্ট, তাদের যে কূটনৈতিক পাসপোর্ট, সেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন। এরই মাঝে অন্তত 13 জনের নামের তালিকা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে অন্তত 4 থেকে 5 জন উপদেষ্টা তাদের সরকারি বাড়ির হিসাব নিকাশও বুঝিয়ে দিয়েছেন, অর্থাৎ সরকারি বাড়িও ছেড়ে দিয়েছেন। উপদেষ্টারা এত দ্রুত লাল পাসপোর্ট ছাড়ার প্রক্রিয়াতে গেলেন কেন? যখন বলা হচ্ছে, আজকেই খবরে আমরা জেনেছি যে পরবর্তী সরকারের শপথ হবে সম্ভবত 17 তারিখে, মন্ত্রিপরিষদের শপথ হবে 17 তারিখে, অর্থাৎ 5 দিন সময় নেওয়া হবে। সেই 17 তারিখ পর্যন্ত তাদের মেয়াদ যেহেতু আছে, সেহেতু এত আগে তারা তড়িঘড়ি করছেন কেন? তারা যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন কেন? চলুন একটু জেনে দেখি কাদের নাম বেরিয়ে আসলো, কারা লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশি ভিসা লাগিয়ে রাখলেন যেন বিপদে আপদে কাজে লাগে। চলুন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম লাল পাসপোর্ট জমা দেওয়ার লাইন পড়েছে। এখন পর্যন্ত যে নামগুলো বেরিয়ে আসছে সেই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম এবং তাদের মধ্যে বেশ কিছু বিতর্কিত নামও রয়েছে, যাদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিতর্ক শোনা গেছে। ইন্টারেস্টিংলি সেই তালিকায় পুলিশের আইজিপিও রয়েছেন। তিনি নির্বাচনের পরপরই বিদেশে চলে যেতে চান, এরকম খবর ছড়িয়ে পড়েছে। কেন নির্বাচনের পরপরই বিদেশে চলে যেতে চান? কেন তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এটা মনে করছেন? পরবর্তী সরকার কেন তাকে সরিয়ে দেবে এটাই বা মনে করছেন? সেটা হয়তো তিনিই ভালো বলতে পারেন। এরকম আলোচনার মধ্যেই আজকে আবার ঢাকা ভার্সিটির ভিসি তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মানে এই পদত্যাগের ঘোষণাগুলো বলে দিচ্ছে যে তারা যে পন্থীর মানুষ ছিলেন, সেই পন্থীর সরকার আগামী নির্বাচনে আসছে না। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন পন্থীর মানুষ। তিনি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করে মানুষ ফুলেল শুভেচ্ছা নেয় এবং সেই ফুলেল শুভেচ্ছা নেয়, আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। সেটার পরিবর্তে তিনি বেছে নিয়েছিলেন মাগরিব নামাজের ইমামতি করা, যে মাগরিব নামাজের ইমামতি করার মাধ্যমে তিনি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে কর্মদিন মানে কর্মরাত শুরু করেছিলেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তিনি যখন পদত্যাগের ঘোষণা দেন তখন একটা বার্তা আসে। উপদেষ্টা পরিষদের সদস্যরা লাল পাসপোর্ট জমা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, এরকম তথ্য কালের কণ্ঠ দিচ্ছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে লাল পাসপোর্ট জমা দিয়েছেন যে 13 উপদেষ্টা, অর্থাৎ এরই মাঝে 13 উপদেষ্টার নাম বের হয়ে এসেছে এবং বাসা ছাড়ার লিস্টও তৈরি হচ্ছে। কারা কারা বাসা ছেড়ে দিচ্ছেন সেই খবরও আসছে। কেউ কেউ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। টুকরো কাগজের সেই চিরকুটে যেমন উঠে এসেছে প্রশংসা, তেমনি জায়গা পেয়েছে কঠোর সমালোচনাও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মোট 35,817 জন মানুষ। কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখ কষ্টের কথা, কেউ চেয়েছেন হয়রানি মুক্ত পাবলিক সার্ভিস, রাষ্ট্রযন্ত্রের সংস্কার কিংবা জুলাই হত্যাকাণ্ডের বিচার। আবার কেউ শহীদ উসমান হাদি হত্যার বিচার চেয়েছেন। চিরকুটে উঠে এসেছে নারী পুরুষের সমতা, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, দুর্নীতিমুক্ত ও আধিপত্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষাও। সব মিলিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মোট 40,206টি মন্তব্য জমা পড়েছে। দেশের চাবি আপনার হাতে। গণভোট 2026 ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির মাধ্যমে চালানো এই কার্যক্রমে জনমত বাক্সে সরাসরি নিজেদের মনের কথা লিখেছেন সাধারণ মানুষ। বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগ থেকে 10,216টি মন্তব্য, চট্টগ্রাম থেকে 6,006টি, রাজশাহী থেকে 5,738টি, খুলনা থেকে 4,678টি, রংপুর থেকে 3,605টি, বরিশাল থেকে 2,124টি, ময়মনসিংহ থেকে 1,799টি এবং সিলেট থেকে এসেছে 1,651টি মন্তব্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গাজীপুর থেকে 10 বছর বয়সী রাফা লিখেছে, আমি এদেশের মাটি ও বাতাসের মাঝে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই। চট্টগ্রাম থেকে গোলাম রব্বানী লিখেছেন, আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, ভোট দেওয়ার জন্য যেন কোম্পানির মালিকরা আমাদের সুযোগ দেন এই অনুরোধ জানাচ্ছি। ঠাকুরগাঁও থেকে একজন লিখেছেন, গরিব মানুষ দিন মজুরি করে খাই, গরুর মাংস কিনে খেতে পারি না, বাজারে সিন্ডিকেট চলছে, বাজার নিয়ন্ত্রণ চাই। বরিশাল থেকে সাদিক লিখেছেন, যে দেশে শিক্ষকদের মান উন্নয়ন নিয়ে কেউ ভাবে না, সে দেশে আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব না। দিনাজপুর থেকে লিজা, বিপাশা, সুমি, লীনা ও বৃষ্টি লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণে রেখে সুষ্ঠু সংস্কার চাই, নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে, ধর্ষণের ঘটনায় 10 দিনের মধ্যে রায় কার্যকর হোক। উল্লেখ্য, 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের যাত্রাপথে যেমন রয়েছে কিছু সাফল্য, তেমনই রয়েছে ব্যর্থতার গল্প। 1 বছরের মূল্যায়নে অর্থনীতি, বিচার সংস্কার এবং মব ভায়োলেন্স ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাই বেশি উঠে এসেছে। সব মিলিয়ে সাফল্য ব্যর্থতার দায় কাঁধে নিয়েই 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ। গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সবাই হয়তোবা এইখান থেকে চলে যাবেন, তবে শেষ মুহূর্তে কার কথা কোন দিক দিয়ে ফাঁস হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, বলা তো যায় না। কে কোন দিক থেকে ধরা খেয়ে যায়, কট খেয়ে যায়। দর্শক মণ্ডলী, বাণিজ্য উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, অবশ্যই তার কোনো মন্তব্যকে কেন্দ্র করে আপনাদের কোনো কিছু বলার থাকলে লিখবেন। আর এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে সম্পদের পরিমাণ যতটুকু বেড়েছে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক, তো সেই সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা যাক সামনে কি হয়। 12 ফেব্রুয়ারি নির্বাচন, এবং এই নির্বাচনে কি হতে যাচ্ছে।